আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির নতুন ভিডিওতে স্বাগতম জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে কথা বলবো। জেড ক্যাটাগরিতে যাওয়ার যে নিয়ম কানুন রয়েছে সেগুলোর বিষয়ে, এবং কেটিএল কে যে জেডে দিচ্ছে এটা কি আসলে জেডে যায় কিনা সেটা নিয়ে কথা বলবো। কেটিএল তার মেসেজে আমরা দেখতে পাচ্ছি, তারা বলে দিয়েছিল 28শে ডিসেম্বরের মেসেজে যে তাদের এজিএমটা কি করা হবে, shall be notified to the shareholder of the company after obtaining the condolation of delay and permission from the Honorable High Court Division of the Supreme Court of Bangladesh। তার মানে তাদের যে লেট হয়েছে, হাইকোর্টের একটা অনুমতি পত্র পাওয়ার পরে তারা এজিএমটা করবে। এখানে কিন্তু হাইকোর্টের কথা বলা হয়েছে, এবং আমাদের যে জেড ক্যাটাগরির রুলস আছে সেখানে বলা আছে কি কারো যদি হাইকোর্টে কোনো রিট পিটিশন থাকে অথবা লিগ্যাল কোনো পেন্ডিং কোর্টে কোনো বিষয় থাকে, তাহলে তাকে 2 বছর কনসিডার করা যেতে পারে জেডে না পাঠিয়ে। কিন্তু আমাদের এই রুলসটা কিন্তু পুরোপুরি ফলো করে নাই ডিএসসিসি। এখানে ভালো করে খেয়াল করেন, 1(b)তে বলা হয়েছে যদি কোনো কোম্পানি এজিএম করতে ব্যর্থ হয় তাহলে জেডে যাবে। তবে যদি হাইকোর্টের কোনো লিগ্যাল প্রসিডিউর থাকে বা কোনো পেন্ডিং বিষয় থাকে তাহলে সে ম্যাক্সিমাম 2 বছর সময় পাবে। কি সময় পাবে? তার সিকিউরিটিসটা জেডে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। এই যে কিন্তু দিয়ে যে অংশটাও 1(b)তে লেখা আছে, এটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ মানেনি। এবং কেটিএল এর মেসেজে গিয়ে দেখেন তারা কিন্তু বলেছে যে ডেট অফ এজিএম নোটিফাই করা হবে আফটার অবটেনিং দ্য কন্ডোনেশন অফ ডিলে অ্যান্ড পারমিশন ফ্রম দ্য হাইকোর্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। তার মানে তারা কিন্তু বলেছে হাইকোর্টের পারমিশন পাওয়ার পরে, এবং এটা আমাদের এই পরিপত্র অনুসারে ঠিক আছে, তাকে 2 বছর সময় দিতে হবে। এবং 2 বছর পরেও যদি সে এজিএম করতে ব্যর্থ হয় তখন সেই কোম্পানিটা জেলে যাবে। কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কোনো অনুমতি ছাড়াই ডিএসসি কি করেছে, তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। কি অজুহাতে জেলে পাঠিয়েছে? এখানে বলেছে রিগার্ডিং নন হোল্ডিং অফ এজিএম উইথিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম। এই বিষয়টা আমি কথা বলেছি কেটিএল এর কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ ফজলুল হকের কাছে, এবং তাকে বলেছি ডিএসসির সাথে কথা বলার জন্য। এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি মুখপাত্র আছে আপনারা জানেন, আমাদের মুখপাত্র রয়েছেন মোহাম্মদ আবুল কালাম, এবং সে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মুখপাত্র। তার কাছে এই বিষয়টা আপনারা টেলিফোন করে জানাতে পারেন যে এই ধরনের নিয়ম আপনারা দেওয়ার পরেও নিয়ম ভেঙে জেডে পাঠিয়ে কেন দিচ্ছে। অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু কেউই এজিএম করেনি, ঠিক আছে, এবং তাদের এই ধরনের কোনো বিষয় নেই। শুধুমাত্র কেটিএল এরই কিন্তু এই ধরনের বিষয়টা রয়েছে যে সুপ্রিম কোর্টের পারমিশন নেওয়ার পরেই তারা এজিএম করবে, এবং সেটা আমাদের জেড ক্যাটাগরিতে পাঠানোর সময় কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা অবশ্যই আমাদেরকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দেখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলহাজ টেক্সটাইল নিয়ে বলতে চাই। আলহাজ টেক্সটাইল পরপর 2 বছর ডিভিডেন্ড দেয়নি। দেখেন 2024 সালের ডিভিডেন্ড সে এই বছর ডিক্লেয়ার করেছে, কিন্তু এই আলহাজ টেক্সটাইল ডিএসসি কিন্তু তারপরও গত বছর জেডে পাঠায়নি। এই আলহাজ টেক্সটাইলকে কিন্তু গত বছরই জেডে পাঠানোর কথা ছিল, কিন্তু ডিএসসিসি কি জন্য আমি জানি না, সেই আলহাজ টেক্সটাইলকে সে কিন্তু বি ক্যাটাগরিতেই বহাল রাখছে, এবং 2024 সালের ডিভিডেন্ড সে কিন্তু 25-এ এসে দিছে, 23 সালেও কোনো ডিভিডেন্ড দেয়নি। তাই এই ধরনের যেটা জেলে যাওয়ার কথা সেটাকে জেলে পাঠালো না, আর যেটার হাইকোর্টের এইখানে বলাই হয়েছে হাইকোর্টের এইখানে অনুমতি সাপেক্ষে তারা এজিএমটা করবে, তারপরও এটাকে তারা জেলে পাঠিয়ে দিয়েছে। এবং আমাদের যে ডিরেক্টিভ রয়েছে জেড ক্যাটাগরিতে যাওয়ার যেই 6টা কারণ রয়েছে, সেই কারণগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি হাইকোর্টের কোনো কেস থাকে এই ক্ষেত্রে জেডে যাওয়ার জন্য সে ম্যাক্সিমাম বা এজিএম করার জন্য 2 বছর সময় পাবে, কিন্তু কেটিএলকে সেই 2 বছর সময়টা কিন্তু দেওয়া হয়নি। আমি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিচ্ছি জেড ক্যাটাগরিতে যাওয়ার ডিরেক্টিভসটা, আপনারা দেখে ভালো করে পড়বেন
এবং এই জিনিসটা জানবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।